যে বাচ্চারা খুব কম অন্য বাচ্চাদের সঙ্গে মেশে, সেটা ঠিক কি সমস্যা বলে মনে হয়? এই সমস্যাটা অনেক কারণেই হতে পারে, যেমন ভাবুন অটিজম, অ্যাসপারজার সিনড্রোম। তো এই বিষয়টা ঠিক কি? অ্যাসপারজার সিনড্রোম যেটা আপনি এখন বলছেন, সেইটা ঠিক কি কি লক্ষণ অভিভাবকরা দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন? ছোটবেলা থেকে যদি দেখা যায় যে বাচ্চাদের এই যে চোখে চোখ রেখে না কথা বলতে পারা এবং একই জিনিস বারবার করা, এটা শুধু সমস্যা নয়, এর সাথে অনেক সমস্যা আরও থাকে। স্ক্রিন টাইম কতটা ক্ষতি করছে বা নাকি এদের এঙ্গেজ রাখছে? ভীষণই খারাপ। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি সঞ্চিতা আপনাদের আরও একটি নতুন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আপনার বাচ্চা কি অন্য বাচ্চাদের সঙ্গে খুব কম মেশে? কোথাও কি একই জিনিস একই কাজ বারবার করতে ভালোবাসে? কোথাও কি আরও অনেক কিছু সমস্যা আপনার হচ্ছে, যে ক্ষেত্রে বাচ্চাকে নিয়ে আপনি কোথাও প্রকাশ্যে যেতে পারছেন না? এই নানাবিধ সমস্যা, এগুলো ঠিক কেন হচ্ছে? লক্ষণগুলো কিসের লক্ষণ? চলুন এই বিষয় নিয়ে আজকে কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খুরানা সাহা। নমস্কার ম্যাম। প্রথম যে প্রশ্নটা নিয়ে আজকে আমাদের পডকাস্ট আমরা শুরু করব, সেটা হলো যে বাচ্চারা খুব কম অন্য বাচ্চাদের সঙ্গে মিশে কথা বলে, নিজেদের অভিব্যক্তি ঠিক প্রকাশ করতে গিয়ে কোথাও সমস্যা হয় বলে তাদের অভিভাবকরা অন্তত এই লক্ষণগুলো বুঝতে পেরেছেন, সেটা ঠিক কি সমস্যা বলে মনে হয়? এই সমস্যাটা অনেক কারণেই হতে পারে। যদি বলেন যে বাচ্চা মিশতে কেন পারছে না, কমফোর্টেবল কেন হতে পারছে না, যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের অ্যাংজাইটি থাকলে হয়। ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে তাদের সোশ্যাল ইন্টারাকশন ছোটোবেলা থেকে কম হয়েছে, মানে ল্যাক অফ এক্সপোজার, তার জন্যও হয়। আবার আমরা আরেকটু গ্রেভার কন্ডিশনের দিকেও ভাবতে পারি, মানে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনস, যেমন ভাবুন অটিজম। সেই ক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চাদের সোশ্যাল ইন্টারাকশনটা কম হচ্ছে, তারা মিশতে পারছে না। যদি আপনি যেই পার্টটা বললেন যে একই কাজ করার খুব ইচ্ছে, সেটা অনেক সময় আমরা অটিজমে দেখে থাকি। একটা রিজিডিটি থাকে বাচ্চাদের মধ্যে, একই কাজ একই রকমভাবে করার। সেটা কে অনেক সময় দেখা যায় যে সেটা ইন্টারেস্ট হতে পারে, সেটা বিহেভিয়ার হতে পারে, এমনি ফিজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হতে পারে, যেটাকে আমরা স্টিমিং বলে থাকি। এই ধরনের কারণ জেনারেলি দেখা যায় এই বিহেভিয়ার্সগুলোতে। এই যে লক্ষণগুলো বলছেন, এই যে সমস্যাগুলো বলছেন, বেসিক্যালি বাবা মারা হয়তো অনেক সময় বুঝতেই পারেন না। আর ডাক্তারি পরিভাষায় একটা বিষয় আমরা শুনেছি, অ্যাসপারজার সিনড্রোম। তো এই বিষয়টা ঠিক কি? এটা আমার মনে হয় একটুখানি যদি একটু সরল ভাষায় আপনি বুঝিয়ে বলেন, আমাদের দর্শকদের সুবিধা হবে। নিশ্চয়ই। অ্যাসপারজার সিনড্রোম যেটা আপনি এখন বলছেন, সেইটা আগে অ্যাসপারজার নাম ছিল, এখন কিন্তু মেডিকেল ভাষায় অ্যাসপারজারটা উঠে গেছে। আচ্ছা। এখন এই অ্যাসপারজারটাকে অটিজমের মধ্যেই ধরা হয়। আগে অ্যাসপারজার আলাদা করে ধরা হতো। 2013 নাগাদ DSM-5 এটা চেঞ্জ হয়ে যায়, এবং কারণ আছে তার কিছু, কিন্তু আপাতত আমরা যেটাকে অ্যাসপারজার বলছি সেটা হচ্ছে বেসিক্যালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেখানে মানে কিভাবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং অ্যাসপারজারের একটু ডিফারেন্সের পার্টটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে অটিজমে স্পিচ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের একটা অসুবিধে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে আইকিউ এর জায়গাটাও কিছুটা অসুবিধে থাকে, সেটা অ্যাসপারজারে থাকে না। অ্যাসপারজারে দেখা যায় যে সোশ্যাল কমিউনিকেশন পার্টটা কিছুটা ওরা সামলে নিতে পারে, মানে স্পিচ ল্যাঙ্গুয়েজটা সামলে নিতে পারে, কমিউনিকেশন করতে অসুবিধে হয়, সোশ্যাল ইন্টারাকশন করতেও অসুবিধে হয়, কিন্তু স্পিচটা এসে যায়। আইকিউটাও মোটামুটি অ্যাভারেজ থাকে। ওই জন্য অনেক সময় ধরা পড়ে না বা দেরি করে ধরা পড়ে। আচ্ছা, মাস্ট হয়ে যায় আর কি। মানে অটিজম অনেকে বুঝতেই পারে না, অনেকে ভাবে হয়তো শাই বাচ্চা, ইন্ট্রোভার্ট, ও হবে, ও মিশতে পারে না, এইসব বলে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে এই স্ট্রাগলটা থেকে মানুষটা বেরোতে পারছে না বা বাচ্চাটা বেরোতে পারছে না। মানে একটা সূক্ষ্ম ক্ষীণ তফাৎ রয়েছে এই অ্যাসপারজার সিনড্রোম এবং অটিজমের মধ্যে। রাইট, কিন্তু পুরো জিনিসটাই এখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের উইঙ্গের মধ্যে পড়ছে, এবং এদের অনেক সময় হাই ফাংশনিং অটিস্টিকও বলা হয় তাই জন্য। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আরেকটু তাহলে স্পষ্ট করতে চাইবো আপনার কাছে যে ঠিক কি কি লক্ষণ অভিভাবকরা দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং অবহেলা করবেন না, বা এটা এক ছোট বাচ্চা তাই করছে এরকম ভেবে তারা বাড়িতে বসে থাকবেন না? ঠিক ঠিক।
ছোটবেলা থেকে যদি দেখা যায় যে বাচ্চাদের স্পিচের মাইলস্টোনসগুলো একটু দেরি করে করে হচ্ছে, যেন স্পিচটা ওর বয়সী বাচ্চাদের যতটা আসছে ততটা এই বাচ্চাটির, যার ধরুন সমস্যা আছে, তার একটু একটু কম আসছে, মাইলস্টোনসগুলোর মধ্যে ডিলে রয়েছে, বা সে সোশ্যাল কিউজগুলো ধরতে পারছে না। সোশ্যাল কমিউনিকেশন কিউজের মধ্যে কি পড়তে পারে? কথা বলার সময় আই কন্ট্যাক্ট করে কথা বলা, হেসে কথা বলা, বা আমরা যে নন ভার্বাল যে এত রকম হাত পা নাড়ি, মাথা নেড়ে কথা বলি, সেইগুলো যেন একটু কম করা। যেমন আমি একটা কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছিলাম, এটা ছোট বাচ্চাদের থেরাপির সময় আমি বলছি, যে জাস্ট এই বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনি যদি তাদের বলেন যে হ্যাঁ আর না বোঝাতে, অনেক সময় কনফিউজড হয়ে যায়। যেমন আমরা হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না, এই জিনিসটা যখন ওদের করতে হয়, ওদের না একটা মানে কনফিউশন এসে যায়। না এর সময় হয়তো মাথাটা এরকম নাড়াচ্ছে, মানে একটা কনফিউশন থাকে। আচ্ছা, তো এই যে ধরে নিন আমাদের নন ভার্বাল যেই বিহেভিয়ার্সগুলো যেগুলো আমরা করে থাকি, হ্যাঁটা প্রপারলি মাথা নাড়িয়ে বলা, বা নাটা না আমি করব না এটা বলা, এটার মধ্যেও একটা কনফিউশন থাকে। তো তার মানে স্পিচ এবং তার সঙ্গে যে আমাদের নন ভার্বাল যে পার্টটা, সেই দুটোকে কোলাবোরেট করে বা একসঙ্গে কোঅর্ডিনেট করে কিন্তু কমিউনিকেশনের একটু সমস্যা দেখা যায় ওদের মধ্যে। অকওয়ার্ডনেস থাকে প্রচুর, সোশ্যাল একটা জায়গায় গিয়ে গ্যাদারিং ভাবে কিভাবে মিশবো, কিভাবে কথা বলবো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, সোশ্যাল যে এক্সপেকটেশন থাকে সেগুলো অনেক সময় মিট করতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে রিজিডিটি খুব বেশি রয়েছে, সেগুলোও ছোটবেলা থেকে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন, এবং এগুলো 3 বছর থেকেই ধরা যায় যদি বাবা মা একটু সূক্ষ্মভাবে দেখেন। কেন কি অ্যাসপারজারে যে ব্যাপারটা হয়, যেহেতু স্পিচটা মোটামুটি এসে যায় আর বুদ্ধিটাও অ্যাভারেজ থাকেই, ভালোই থাকে, তাই জন্য সমস্যা হচ্ছে যে এই সিচুয়েশনগুলো বা এই অটিজমের যে একদম স্পেসিফিক যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো অনেক সময় বাচ্চারা মাস্ক করে ফেলে, তার জন্য ধরা পড়তে চায় না, দেরি হয়ে যায় ধরা পড়তে। তো একটু যদি বাবা মা আগে থেকে এই ব্যাপারে একটু ভিজিলেন্ট থাকে, তাহলে কিন্তু ধরা পড়ে, এই জিনিসগুলো কিন্তু তারা করে। যেমন ভাবুন, স্পেসিফিক কোনো জিনিস নিয়ে খুব ইন্টারেস্ট বেশি, বাকি অন্য কিছুতে ইন্টারেস্টটা সরানোই যাচ্ছে না, ওইটা নিয়েই খেলবে বা একটা স্পেসিফিক ভাবেই খেলবে, বা ওই স্পেসিফিক জিনিস, ভাবুন লেটার্স বা নাম্বারসই চাই, ওর বাইরে বেরিয়ে অন্য কিছু করতে পারছে না। লেটার্স আর নাম্বারসের হয়তো থেকে ওর বয়স বেড়ে গেছে, এখন আর ওই অ্যালফাবেটস দিয়ে খেলা বা 1 2 3 4 দিয়ে খেলার কথা নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সেইগুলো নিয়ে যেন বেশি ইন্টারেস্ট, সেগুলো নিয়ে থাকতে পারলে বেশি মজা, অন্য কিছু ধরবে না। বা পাজল করতে দিলে শুধু পাজলটাই করছে, বাকি যে অত রকম খেলা হয় বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলা হয়, সেইগুলো অ্যাভয়েড করছে, একটু সিঙ্গল আউট হয়ে যাচ্ছে, নিজের মতো খেলছে, নিজের মতো থাকছে, একটু অডনেস দেখা যাবে, রিজিডিটি দেখা যাবে, স্পিচ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জায়গাটা একটু অসুবিধে হবে। এই ধরনের বিহেভিয়ার্সগুলো কিন্তু দেখা যায়। এই যে চোখে চোখ রেখে না কথা বলতে পারা এবং একই জিনিস বারবার করা, অর্থাৎ চেনা পথ দিয়েই বারবার হাঁটা, সেটা কি ওদের এটাই সমস্যা হয়ে দাঁড়ায়? মানে এটা কেন হয়? এটাই সমস্যা? এটা শুধু সমস্যা নয়, এর সাথে অনেক সমস্যা আরও থাকে। যেহেতু বললাম আমরা এটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এটা যে ঠিক কেন হয় সেটা কিন্তু এখনও রিসার্চে বেরোয়নি। কিন্তু হ্যাঁ, ওদের ব্রেন একটু ডিফারেন্টলি ফাংশন করে। আমরা বলতে পারবো না যে সেটা অ্যাবনর্মাল, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট। এবারে ডিফারেন্ট হতে গিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মেজরিটি তো আর ডিফারেন্ট নয়, এবার তাদের সঙ্গে কিন্তু খাপ খাওয়ানোটা বা ম্যানেজ করাটা অসুবিধে হয়ে যায়। প্লাস তার সঙ্গে যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে, মানে ভাবুন অটিজম একা নয়, তার সঙ্গে ভাবুন আইকিউটাও কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড রয়েছে, সেই সময় কিন্তু বাচ্চাদের কন্ডিশনটা বেড়ে যায়, তখন একটা ডিসেবিলিটির যে বার্ডেনটা সেইটা ইন ইটসেলফ বেড়ে যায়। স্কুলে ঠিক কি ধরনের সমস্যা হয়? সেক্ষেত্রে তো কমিউনিকেশনের সমস্যা তো একটা রয়েছে, একদম। তো খুব স্বাভাবিকভাবে বন্ধুত্ব করতে তাহলে সমস্যা হয়। অ্যাবসলিউটলি, বাচ্চাদের লোনলিনেস থাকবে, ভীষণ বুলিড হয়, জানেন তো, 4-5 গুণ বেশি হয় একটা যে কোনো অন্য বাচ্চার থেকে। একটা বাচ্চা যার এএসডি আছে তার 4-5 গুণ বেশি বুলিড হওয়ার চান্সেস থাকে। ব্যাপারটা হচ্ছে যে একটা তো সোশ্যাল ম্যাচুরিটির জায়গাটা কম থাকে, তো ওর বয়সী বাচ্চারা যেইটা নিয়ে ইন্টারেস্ট পাচ্ছে, গল্প করছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে, ও সেই ইন্টারেস্টের মধ্যেই নেই, ওই সোশ্যাল ম্যাচুরিটির দিকেই নেই, ওর স্পেসিফিক ইন্টারেস্ট। বাকি বাচ্চারা কত কিছু নিয়ে কথা বলছে, ফিল্ম নিয়ে কথা বলছে, স্টার্সদের নিয়ে কথা বলছে, গল্পের বই নিয়ে কথা বলছে, আনুষাঙ্গিক আরও কত কিছু নিয়ে কথা বলছে, ওর কাছে হয়তো একটা স্পেসিফিক জিনিস সেটা নিয়ে ইন্টারেস্ট, সেটা নিয়েই কথা বলবে। তো স্বাভাবিক তখন
এই পিকিউলিয়ারিটিস গুলোর জন্য ওরা একটু আলাদা হয়ে যায়, সেগ্রিগেটেড হয়ে যায়। হেন্স সেখান থেকে একটা বুলিং আসতে পারে, সেখান থেকে লোনলিনেস আসতে পারে। এটা ছাড়া একাডেমিক সমস্যাও কিন্তু থাকে, মানে আইকিউটাই শুধু কিন্তু সবসময় মেন হয়ে ওঠে না। দেখা যায় যে ওদের মধ্যে একটু কোঅর্ডিনেশনের সমস্যা থাকে, সেন্সারি সমস্যা থাকে। হেন্স তার জন্য অনেক সময় বোর্ড থেকে কপি করে কোনো জিনিস লেখা, কোনো জিনিস টাইমে কমপ্লিট করা, এগুলোতে অসুবিধা থাকে। খেলতে গেলে হয়তো কোঅর্ডিনেটেডভাবে খেলতে পারছে না, অনেকে অনেক রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, খেলতে গিয়ে এটা কর ওটা কর, সেইগুলোর মধ্যে পাজলড হয়ে যাচ্ছে, তাহলে আগেন সেইখান থেকেও আলাদা হয়ে যাচ্ছে। তো স্পোর্টস থেকে শুরু করে একাডেমিক সব জায়গায় কিন্তু একটা বাচ্চা এফেক্টেড হতে থাকে। কোথাও একটা খাপ খাওয়ানোর ভীষণ সমস্যা, খুব সমস্যা। এটা মূল হয়। আচ্ছা, কোনো কোনো বাচ্চাকে দেখা যায় যে সে একলা থাকতে ভালোবাসে, তো সেটা একটা নেচার হিসেবে আমরা ধরে নিই যে আমার বাচ্চাটা একটু শান্ত স্বভাবের। কি আদৌ কি সেটা, নাকি ওর মধ্যেও কোনো লক্ষণ রয়েছে যেটা আমি বুঝতে পারছি না? দুটোই সত্য। যদি আমরা দেখি যে একটা বাচ্চা শান্ত স্বভাবের, সে একটু একা থাকতে পছন্দ করে, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারে, সোশ্যাল যে বেসিক আমাদের ব্যাপারটা আছে সেটা ম্যানেজ করতে পারে। আপনি তাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে গেলে সে ইন্টারেস্টেড হবে, একটু খেলতে ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, সে হয়তো খুব হুটোপাটি করছে না, কিন্তু শান্তভাবে করলে হয়তো সে ইন্টারেস্ট পাবে। বা আপনি লোক সমাজে নিয়ে গেলে সে মোটামুটি ইন্টারাক্ট করতে পারবে। সে হয়তো খুব একেবারে উদ্গ্রীব নয়, যেমন একটা ভাবুন এক্সট্রোভার্ট মানুষ হয়, কিন্তু সেগুলো করতে পারবে। তার মোটামুটি কিছু বন্ধু থাকবে যাদের সঙ্গে সে ম্যানেজ করতে পারবে। তার স্কুলের এইসব নিয়ে কমপ্লেন থাকবে না, অন্য কমপ্লেন থাকতে পারে, কিন্তু সে রিজিড হয়ে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে, বা সে মিশতে পারছে না, বা সে খুব বুলিড হচ্ছে, বা প্রম্পট নয়, বা ইনঅ্যাটেন্টিভ হয়ে যাচ্ছে খুব, মানে এইগুলো খুব একটা পাওয়া যাবে না। একটা বাচ্চা শান্ত হতেই পারে, তার যদি অন্য কোনো সমস্যা না হয় তাহলে সে যথেষ্ট ওয়েল অ্যাডজাস্টেড থাকবে। যখনই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, তখন আমাদের একটা ডায়াগনোসিসের দিকে ভাবার ইন্ডিকেশন চলে যাচ্ছে। আর ডায়াগনোসিসটা ঠিক কিভাবে করা হয়? সেক্ষেত্রে কি কোনো ব্রেন স্ক্যান বা ব্লাড টেস্ট কি মানে কিভাবে ডায়াগনোসিস হয়? জেনারেলি এইগুলো সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টই হয়। কেন কি, অটিজমটা আপনি কিছু জেনেটিক টেস্টে অটিজমের থাকতে পারে, সেটার আমরা ইন্ডিকেশন পাই, কিন্তু অটিজম আছে কি নেই সেটার যদি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলেন, তাহলে কিন্তু বিহেভিয়ারাল টেস্ট, মানে সাইকোলজিক্যাল টেস্ট। আচ্ছা, সেগুলো বাচ্চার হিস্ট্রি নেওয়া হয়, এবং তারপরে বাচ্চাকে দেখে, বাচ্চাকে কিছু টাস্ক দিয়ে, বাচ্চার থেকে কিছু প্রশ্ন করে, এবং বাবা মার থেকে কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু সেই টেস্টগুলো করা হয়। তো এটা ঠিক ব্লাডেরও টেস্ট নয়, এটা ব্রেন স্ক্যানেও বেরোবে না, যদি না অন্য কোনো অ্যাবারেশন বা ব্রেন লিশন থেকে থাকে। মানে যদি স্পেসিফিক আমরা অটিজমেরই কথা বলি, তাহলে আর কোনো উপায় নেই এটা ধরার। বিহেভিয়ারালি ইন্ডিকেশনগুলো আমরা ছোটোবেলা থেকে জানলাম, এবং যদি আমাদের মনে হয় অসুবিধে, তাহলে ডাক্তার দেখালাম। পিডিয়াট্রিশিয়ানকে প্রথমে বাবা মা দেখানো উচিত যদি তারা মনে করেন, এবং সেখান থেকে পিডিয়াট্রিশিয়ান অনেক সময় রেফার করে দেন যে এইটা স্পেসিফিক মনে হচ্ছে কিছু নিড আছে, এটার অ্যাসেসমেন্ট দরকার এবং এটা ট্রিটমেন্ট দরকার। আচ্ছা, কোথাও কি ADHD, অ্যাংজাইটি এবং তার সঙ্গে সেন্সরি ইস্যুস, এগুলো কি একসঙ্গে কোনোভাবে থাকতে পারে? অ্যাবসলিউটলি, অটিজমেই থাকে। আচ্ছা, অটিজমেই থাকে। কেন কি, দেখা যায় যে অটিজম ইন ইটসেলফ যেহেতু একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, ওর সঙ্গে মানে রিলেটেড অনেক রকম নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনস থাকে। যেমন আপনি বললেন সেন্সরি ইস্যু, এটাও কিন্তু একটা সেন্সরি প্রসেসিংয়ে অসুবিধে। মানে আমি যে ইনফরমেশনগুলো নিচ্ছি, ভাবুন আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি একটা গোলাপি রঙের জামা পরে আছেন, এবার হতেই পারে যে আমি খুব হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে এই কালারে, হয়তো আমি নিতে পারছি না, আমি হয়তো চোখ ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, বা হয়তো আমার কালারটা এতটাই পছন্দ হলো যে আমি গিয়ে আপনার কাছে গিয়ে টেক্সচারটাই দেখতে শুরু করলাম। হ্যাঁ, মানে একটা অচেনা লোকের মানে জামা হাত দিয়ে ফেললেন। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে যখন আমাদের যেইভাবে সেন্স অর্গান, এই যে আমাদের 5টা সেন্স অর্গান, সেটা ছাড়াও আরও 2টো আছে, সেটা হচ্ছে ভেস্টিবিউলার অ্যান্ড প্রোপ্রায়োসেপটিভ। মানে একটা হচ্ছে ব্যালেন্সটা নিয়ে কাজ করে সেন্স, আর একটা হচ্ছে এই যে আমরা মোশন মুভমেন্ট করছি বা কোথাও বসছি, সেটা যে বুঝে আমরা বসতে পারছি কোঅর্ডিনেট ভাবে, বা একটা কোনো কাজ করতে পারছি, বা হাঁটতে চলতে পারছি রাস্তায়, এই দুটো জিনিসও অ্যাড হয়ে যায় এই সেন্সগুলো, হ্যাঁ, এই ইন্দ্রিয়গুলোর মধ্যে। এবার দেখা হচ্ছে যে এই যে সেন্সগুলো আমরা পারসিভ করছি, সেটা আমার ব্রেন কিভাবে ইন্টারপ্রিট করছে। অনেক সময় এইখানে সেন্সিটিভিটি ইস্যু থাকে, মানে হাইপার সেন্সিটিভ থাকে বা হাইপো সেন্সিটিভ থাকে। আচ্ছা,
আইদার প্রচন্ড এক্সাইটেড হয়ে যাচ্ছে বাচ্চা, যেই জিনিসে হয়তো আপাত দৃষ্টিতে দেখার মতো যে নর্মাল জিনিস, এত এক্সাইট মানে হওয়ার দরকার নেই, বা হয়তো ভীষণভাবে মানে এক্সাইটেড হচ্ছেই না, হয়তো একটা বাজ পড়ে গেল, আপনি চমকে উঠলেন, ও সুন্দর নিজের মতো কালারি করে যাচ্ছে। হ্যাঁ, তো এই দুটো জিনিসই কিন্তু আসতে পারে, আচ্ছা। এবং সেটাই সেন্সারি প্রসেসিং এর কন্ডিশন বা ডিসঅর্ডার। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অটিজমে কিন্তু সেন্সারি ইস্যুস দেখে থাকি, ডিফারেন্ট সেন্সারি ইস্যুস। দেখবেন ওরা অনেক সময় এই যে আই কন্ট্যাক্ট করতে চায় না, এটা কিন্তু একটা সেন্সারি অ্যাসপেক্টও আছে। মানে এই যে আমি এত স্টিমুলেশনের দিকে তাকাচ্ছি, আমি ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, ওই জন্য আমি চোখ ঘুরিয়ে নিচ্ছি, বা আমি কোনো টেক্সচার ঘষছি, সব কিছুতে আমি হাত লাগাচ্ছি, কেন না আমি হাত লাগিয়ে যে ডিফারেন্ট টেক্সচার, এটাকে বলা হয় ট্যাকটাইল। এই ট্যাকটাইল সেন্সেশনটা আমার হয়তো নিতে ভাল লাগে, ওই জন্য আমি হয়তো সবাইকে টাচ করছি, সব জিনিস না ধরে। এবার এরা যখন এটা একটা সোশ্যাল সেটিংয়ে করে, লোকের মনে হবে আরে গায়ে কেন হাত দিচ্ছে, কিন্তু বিষয়টা এখান থেকে হচ্ছে। তো এই সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার থাকতে পারে অটিজমে। এডিএইচডিটা ভীষণ মাত্রায় দেখা যায় যে কো রিলেটেড, মানে অটিজমের সঙ্গে এডিএইচডি ভালো মাত্রায় থাকে। এছাড়া আপনি বললেন অ্যাংজাইটি থাকার কারণ হচ্ছে যেহেতু এত মানে নিউরাল ফায়ারিংসগুলো যেভাবে হয়, সামটাইম ইট গেটস ওভারওয়েলমিং বা ওভার বেয়ারিংও, কেন কি সবসময় আপনাকে লোকে দূরে করে দিচ্ছে, আপনি সবসময় একটা পিকিউলিয়ার হিসেবে রয়েছেন, অ্যাকসেপ্টেড হতে পারছেন না। তো সেইখান থেকেও একটা অ্যাংজাইটি আসতে পারে যে আবার বাইরে বেরোবো, আবার চারটে জিনিসের ওনারা সঙ্গে। বুঝতে পারছে, মানে ওরা বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, আইকিউটার উপরে ডিপেন্ড করছে। আইকিউটা তো অ্যাভারেজ বলেছে। হ্যাঁ, যদি অ্যাসপারজারে আইকিউ, তাহলে তো অফকোর্স সোশ্যাল অ্যাংজাইটি ভীষণ হাই থাকে। আর যদি ভাবুন ওরা বুঝতে পারলেও না, মানে আমি যদি ধরে নিই যে একটা সিভিয়ার অটিজমের কেস, যেখানে ভাবুন আইকিউটা ভীষণভাবেই কম্প্রোমাইজ, তাও ভয়টা তো তার হচ্ছে, ডিসকমফোর্টটা তো হচ্ছে, সে নয় লেবেল করতে পারছে না যে আরে আমার অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু অস্বস্তিটা তো হচ্ছে তার। তো ইন দ্যাট কেস অ্যাংজাইটিটাও কিন্তু ভালো মতো দেখা যায়, ডিপ্রেশন আসে অ্যাসপারজার কেসেসে, বিকজ কিছুতেই খাপ খাওয়াতে পারছি না, এত চেষ্টা করেও পারছি না। মোটামুটিভাবে লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার যদি সলিউশনের দিকে ভাবি, যে এই থেরাপি বা যে ধরনের যে বিহেভিয়ারাল ইন্টারভেনশন, এগুলো কতটা সাহায্য করে এটা থেকে বেরিয়ে আসার জন্য? রাইট, ফার্স্টে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাটার নিড কি, সেটা অ্যাসেসমেন্ট করে বোঝা যায়। সেইটা অনুযায়ী আমরা তখন কিউরেট করি যে কি ধরনের বাচ্চাকে থেরাপি দেওয়া উচিত, কি লাগবে। সেখান থেকে যেটা আপনি বললেন বিহেভিয়ারাল ইন্টারভেনশন, মানে বিহেভিয়ার থেরাপি, এবিএ থেরাপি, কোগনিটিভ প্লে থেরাপি, এইগুলো ভীষণভাবে বাচ্চাকে স্টিমুলেট করতে হেল্প করে। অকিউপেশনাল থেরাপি, ফিজিওথেরাপিও হেল্প করে, বিকজ এই যে বললাম কোঅর্ডিনেশনের সমস্যা থাকে, লিখতে গেলে অসুবিধে, ক্লামজিনেস, এই ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে বা হাইপার অ্যাক্টিভিটি যদি তার সাথে থাকে, সেইগুলোকে কাম ডাউন করার জন্য কিন্তু আপনাকে বাচ্চার খুঁজে বার করতে হবে, বিকজ মাথায় রাখতে হবে যেটা ওর কন্ডিশন, ও কিন্তু এইভাবেই প্রসেস করছে ইনফরমেশন। তাহলে আমার বাচ্চাকে স্কিল ডেভেলপ করতে হবে, ওর স্ট্রেংথটা ডেভেলপ করতে হবে, সেটা থ্রু থেরাপি জেনারেলি করা হয়। সেটা বাচ্চা অনুযায়ী আপনারা ঠিক করেন। হ্যাঁ, সেটা কিউরেট করতে হয়। জেনারেলি যেহেতু বললাম যে এটা কন্ডিশন, তো এইটা মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু কন্ডিশন থেকে নো কন্ডিশনে কেউ চলে যেতে পারে না। যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর ডেভেলপ করে বাচ্চাগুলো, মেন স্ট্রিমড হয় অনেক বাচ্চারা, স্পেশালি যদি দেখা যায় যে অ্যাসপারজারের মতো কন্ডিশন, মানে যেখানে আইকিউটা অতটা অসুবিধের নয়, সেই ক্ষেত্রে তো খুবই সুন্দরভাবে এই বাচ্চারা ডেভেলপ করে, অ্যাডজাস্ট করে, স্কুল কলেজ সবই করতে পারে, নিজের লাইফ কিন্তু ভালোভাবেই কাটাতে পারে। সেক্ষেত্রে সমস্যাগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি, কোথাও কি সমস্যাটা বাড়তে পারে? স্ক্রিন টাইম এখন প্রায় প্রত্যেকের খুব বেড়ে গেছে, সেই জায়গা থেকে স্ক্রিন টাইম কতটা ক্ষতি করছে বা নাকি এদের এঙ্গেজ রাখছে? একদমই, মানে খুব রেলেভেন্ট প্রশ্ন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিনের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেন্সারি, এই যে প্রচুর সেন্সারি ইনফরমেশন আসছে, তার জন্য বাচ্চারা কি হচ্ছে, প্রচণ্ড আসক্ত হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অটিজমের ক্ষেত্রে বা অ্যাসপারজারের ক্ষেত্রে প্রবলেমটাই হচ্ছে যে আমার সোশ্যাল ইন্টারাকশন ভাল লাগে না, তো স্ক্রিন আমার কাছে এমনি এসকেপ। তো আমি যদি ফার্স্টলি এসকেপ করতে পারি, তার মধ্যে আমি আমার স্টিমুলেশন পেতে পারি, তাহলে এর থেকে ভালো অ্যাডিকশন তো আর কিছু হয় না। হেন্স এটা ভয়ঙ্করভাবে খারাপ বাচ্চাদের জন্য বা মানুষের জন্য, এর থেকে দূরে থাকা দরকার। সেটা নিয়ে তো আগেও অনেকে নিশ্চয়ই কথা বলেছে, কিন্তু ওদের জন্য স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট কেন না, সোশ্যাল ইন্টারাকশন বা সোশ্যাল ডেভেলপমেন্ট দেখা যায় যে আপনি যত মানুষের সঙ্গে মিশবেন, কথা বলবেন 1 to 1 বা ইন গ্রুপ,
তখনই কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট মানুষের হয়। তাহলে যে স্ক্রিনের সঙ্গে থাকবে সে কিন্তু যতই দেখুক গ্রুপের অনেক গল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সে কিন্তু শুধু এঙ্গেজ থাকবে, তার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে না, রাদার কম্প্রোমাইজডই থেকে যাবে, সে আরও ঢুকে যাবে ওটার মধ্যে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে স্ক্রিনটাকে কার্ভ করা, যতটা মানে না করলেই নয় ততটুকু শুধু স্ক্রিন দেখা। স্ক্রিন ক্যান নেভার হেল্প ইন অ্যাসপারজার অর ইন নিউরো ডেভেলপমেন্টাল কেসেস। যেমন ভাবুন এডিএইচডি তো এডিএইচডি বাড়িয়েই দেয়, এত ওভার স্টিমুলেশন হয়, এডিএইচডিতে অলরেডি ব্রেন স্টিমুলেটেড, তাহলে একটা চার্জ ব্যাটারিকে আপনি আরও চার্জ দিচ্ছেন, তাহলে তার আর কি হবে, সে একদম এক্সাইটেড মোডে চলে যাবে। তো তাই জন্য ভীষণই খারাপ এগুলোর ফল আমরা পাই। তাই জন্য যদিও এখন স্ক্রিন ছাড়া যেহেতু কিছু করা যায় না, কিছু কিছু জায়গায় স্ক্রিন লাগে, সেই জায়গাটুকু একদম বেঁধে দেওয়া উচিত বাচ্চাদের। অটিজম বা অ্যাসপারজার যদি থাকে কোনো শিশুর মধ্যে, সেক্ষেত্রে বাড়িতে অভিভাবকরা, প্যারেন্টসরা কিভাবে তাদের দেখাশোনা করবে? ভেরি গুড। প্রথম যেটা করা উচিত ম্যাডাম, সেটা হচ্ছে যে এটা রিয়েলাইজ করা যে আমার বাচ্চার কিছু স্পেশাল নিড আছে, যেটা সেটা তো তাকে বুঝতে হবে। হ্যাঁ, যেটা প্রথম আমরা কাজ করতে গিয়ে পাই সেটা হচ্ছে এক্সট্রিম অ্যামাউন্ট অফ ডিনায়াল। প্রথম দিকে এইটা অ্যাকসেপ্ট করাটাই খুব ডিফিকাল্ট। মানে ডায়াগনোসিস অনেকে পেয়ে যায়, তারপরেও হয়তো বাড়িতে তাদের হয়তো বাড়ির লোকেরাই বলছে যে তুমি ভুলভাল ভাবছো, তুমি কেন করছো এগুলো, দরকার নেই, এই করে বাচ্চাটার একটা যে উইন্ডো অফ অপরচুনিটি সেটা মিস হয়ে যায়। তো ইট ইজ ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে, এবং যদি সমস্যা হয় তাহলে আমাকে সেটার ফলের দিকে এগোতে হবে। আমি ডিনায়ালে থাকলে আমার বাচ্চাকে কেউ বাঁচাতে পারবে না। একদম। 2 নম্বর হচ্ছে যে যদি আমি সেইটা করি তাহলে আমার ডাক্তারের সঙ্গে কথা বলার কথা, তারপরে আমার অ্যাসেসমেন্ট করানোর কথা, এবং বাচ্চার যেই ধরনের থেরাপি লাগবে সেইগুলো বাচ্চাকে দেওয়ার কথা। এবং বলা হচ্ছে যে আর্লি ইন্টারভেনশনে থাকলে আর্লি প্রগনোসিস এবং বেটার প্রগনোসিস হয়। মানে আপনি আর্লি বাচ্চাকে যদি ডায়াগনোজ করতে পারেন কম বয়সের মধ্যে, মানে 3 বছরের আগে যদি একটা বাচ্চাকে আপনি ধরে নিতে পারেন, সেই বাচ্চাকে যদি আপনি প্রপারলি ইন্টারভিন করেন, তাহলে তার প্রগনোসিস ইজ মাচ মাচ বেটার। কেন কি নিউরোপ্লাস্টিসিটিটা যেহেতু সেই সময়টা ছোট বয়সে বেশি থাকে, তো খুব ভালো বাচ্চা ডেভেলপ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্পেসিফিক কিছু ম্যানেজমেন্ট স্কিলস আছে যেগুলো প্যারেন্ট ট্রেনিংয়ে আমরা শেখাই, যেগুলো জানা দরকার। সেগুলো জানলে কি হবে, আপনি আপনার বাচ্চাকে অনেক বেশি হেল্প করতে পারবেন। বিকজ এখানে আপনার টেকনিক্স জানা দরকার। এই বাচ্চার সঙ্গে আপনার ল্যাঙ্গুয়েজের, স্পিচের, কমিউনিকেশনের যেহেতু একটা ব্রিজ একটা ভাঙা, কোথাও গিয়ে আপনি বুঝতে পারছেন না ওর ওয়ান্টসগুলো, বা বুঝলেও সে প্রপারলি ব্যক্ত করতে পারছে না, আপনাকে গেস করতে হচ্ছে। সেখান থেকে আপনি ওর বিহেভিয়ারগুলোকে কি করে সঠিক দিকে ঘোরাবেন, যেখানে ওর জেদ থাকবে, ট্যান্ট্রামস থাকবে, মেল্টডাউনস থাকবে, সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রপারলি একটা বাচ্চাকে যদি আমরা এই সিচুয়েশন থেকে বার করতে যাই, নাম্বার 1 ইজ যে আপনি বাচ্চার প্যারেন্ট ট্রেনিং করুন। আপনি জানুন যে আপনি কী করে হেল্প করবেন। সেটা আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলির লোক, আপনার নিজের করার কথা। বাচ্চার ট্রিটমেন্ট বাচ্চাকে করতে দিতে হবে, সেটা হচ্ছে বাচ্চার অ্যাসেসমেন্ট প্রপারলি করা, এবং তারপরে বাচ্চার টাইমলি থেরাপিসগুলো করানো যেরকমভাবে দেওয়া থাকে বা যেরকম প্ল্যান থাকে। সেক্ষেত্রে কি মনে হয় যে অ্যাসপারজার আক্রান্ত বা রয়েছে সিমটমস যে সমস্ত শিশুর মধ্যে, তারা যদি, যেটা আপনি বলছিলেন যে 3 বছরের মধ্যে যদি ধরা পড়ে তাহলে খুব দ্রুত তাদের ইয়েটা চলতে থাকে, চিকিৎসাটা চলতে থাকে, স্বাভাবিক জীবন কি তারা ফিরে পেতে পারে কখনো? হ্যাঁ, আমার দেখা, আমার প্র্যাকটিসে আছে এরকম বাচ্চা যারা ক্লাসে স্ট্যান্ড করছে, এরকম বাচ্চাও আছে। তো এতটা ভালো হতে পারে, কিন্তু ভীষণ পেশেন্সের একটা ব্যাপার আছে। আপনাকে এটা বুঝতে হবে যে এটা মিরাকল নয়, এটা ম্যাজিক নয়, এবং এটা একটা ডিজিজ নয় যে আপনি একটা ওষুধ খাইয়ে দিলেন, 5 দিন পরে অ্যান্টিবায়োটিকের মতো আমার সিচুয়েশনটা ঠিক হয়ে গেল, আমার বাচ্চাটা ওইভাবে দেখতে গেলে ঠিক একদম সুস্থ হয়ে গেল। এটা একটা লাইফ লং প্রসেস। তো হেন্স আপনাকে ধৈর্য রাখাটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চার নিড বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সব কিছুই সবার জন্য চলবে তা নয়, তাই জন্যই এটা কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটাকে কিন্তু শুধু অটিজম ডিসঅর্ডার বলে আমরা ছেড়ে দিচ্ছি না, স্পেকট্রাম যেহেতু, তাই জন্য প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা আলাদা নিড আছে। সেই স্পেসিফিক নিড বুঝে সেইভাবে কিন্তু কিউরেট করা উচিত, সেইভাবে বাচ্চাকে প্ল্যান দেওয়া উচিত, এবং সেইভাবেই বাচ্চার সঙ্গে কাজ করা উচিত। সেই জায়গা থেকে যে সমস্ত বাবা মারা এখনো পর্যন্ত কনফিউজড, ওয়ারিড, তাদের জন্য আপনার সাজেশন, পরামর্শ কি থাকবে? যদি আপনার, দেখুন অ্যাজ আ প্যারেন্ট আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে প্যারেন্টরা প্রথমে ধাঁচ পায়, তারা জাস্ট অ্যাকসেপ্ট করতে চায় না, তারা একটা ডিনায়ালে থাকে। যদি আপনার মনের মধ্যে কিন্তু ভাব থাকে, ভয় লাগে,
আপনি প্রথম নিজের পিডিয়াট্রিশিয়ানকে দেখান, দেখিয়ে তার থেকে সাজেশন নিন। একদম। কিন্তু এটা ফেলে রেখে সেই বাচ্চাটির ক্ষতি করার কোনো মানে হয় না। সো অ্যাজ এ প্যারেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি 2 বছরে যদি জিনিসটা অ্যাকসেপ্ট করে নেন, বেটার দেন 10 বছরে অ্যাকসেপ্ট করা। ততদিনে অনেকটা বাচ্চার মধ্যে ডেটোরিওরেশন এসে যাবে। আপনি যদি আর্লি একটা বাচ্চাকে হেল্প করতে পারেন, তাহলে কিন্তু তার সুস্থ হওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। তাহলে নিজের বাচ্চাকে ওই চান্সটা দেওয়া দরকার, ওই ওপেননেসটা থাকা দরকার। তো আমি বলবো যে কনফিউশন থাকলে প্রথম আপনি পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন, দেখে একটা বেসিক ওনার থেকে অ্যাসেসমেন্ট করে নিন। আপনার বাচ্চাকে সারা জীবন উনি দেখছেন, ছোট বয়স থেকে, জন্ম থেকে, তাহলে উনি আপনাকে একটা গাইড করতে পারবেন বা গাইডলাইন দিতে পারবেন যে এটা নিয়ে ভাবার আছে, না আর একটু ওয়েট করা যেতে পারে, না অন্য কোনো কিছু করা যেতে পারে, সেরকম কিন্তু উনি গাইড করে দেবেন। কিন্তু যদি দেখা যায় সমস্যা, সেটাকে আর ফেলে রাখবেন না। কারণ যত তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হবে, তত চিকিৎসা পদ্ধতিটা শুরু হবে এবং দ্রুত সুস্থতার দিকে শিশুটি চলে যাবে। একদম, একদমই। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। Thank you. আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক সাইকোলজিস্ট মীনাক্ষী খুরানা সাহার সঙ্গে। আমরা ইতিমধ্যেই আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তারা বুঝতেই পারছেন যে এই ধরনের অসুখ হলে কিন্তু দ্রুত চিকিৎসার প্রয়োজন। ভীত হবেন না, অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। পৃথিবীটা খুব সুন্দর, প্রত্যেক শিশু সুন্দর, তাদের দেখার চোখটাও ভিন্ন ভিন্ন। এরা হয়তো একটু অন্যরকমভাবে তাদের পৃথিবীটা দেখে। আর এই পৃথিবীটাকে আরও সুন্দর করে এই শিশুদের দেখার জন্য অভিভাবকদের অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং কিভাবে সচেতনতা আপনি যদি বৃদ্ধি করেন, তাহলে আপনার শিশু কিন্তু খুব দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাবে। আপনারা হেলথ ইম্প্যাক্ট বাংলা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।